প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করবার পর 2 সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং 2 জন কমিশনার পদত্যাগ করেন। তারা পদত্যাগপত্র পৌঁছে দেন মন্ত্রিপরিষদ বিভাগে 3রা মার্চ 2026, 3রা মার্চ। তো তখন এই ইস্যুটি নিয়ে অনেক কথা হয়েছিল সব মহলে। একটি প্রশ্ন ছিল যে কেন তারা এরকম, তাদের মেয়াদ শেষ হবার বহু আগে কেন তাদের পদত্যাগ করতে হলো? বিএনপি সরকার কি তাদেরকে বাধ্য করেছে, চাপ প্রয়োগ করেছে পদত্যাগ করতে? তো এই প্রশ্নের সরাসরি উত্তর আমরা তখনও পাইনি, প্রিয় দর্শক শ্রোতা। বাট একটি চাপা ভেতরের খবর ছিল, যেটি চাপা ছিল, যে সরকার আসলে চাইছিল না যে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকৃত দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনাররা থাকুন। সরকার সরকারের মতো করে কমিশনটিকে গুছিয়ে নিতে চেয়েছিল। তো সেই জন্যে সেই কমিশন পদত্যাগ করে। যেহেতু চেয়ারম্যান এবং কমিশনাররা পদত্যাগ করেছেন, তাই আমি বলছি কমিশন পদত্যাগ করে, সবাই করেছেন পদত্যাগ। তো তখন গণমাধ্যমকে বলেছিলেন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। তিনি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, নতুন সরকার ক্ষমতা এসেছে, তাদের প্রত্যাশা থাকতে পারে, তাদের মতো করে তারা অনেক কিছু করতে চাইবে। তো সেই বিষয়টিকে ফ্যাসিলিটেট করবার জন্য, অর্থাৎ নতুন সরকারের সুবিধার জন্যে তারা সরে গেলেন। তো ওই কথা থেকে আমরা অনেক কিছুই করতে পারি। ভাব সম্প্রসারণ করবার জন্য আমাদের একটি লাইন দরকার হয়, তারপর আমরা কয়েক পৃষ্ঠা লিখি। ছাত্র জীবন থেকে অনেকবার লিখে এসেছি। সো সেটি বোঝা গেছে, সরকারের ইচ্ছেই সেটি ঘটেছে, সেই কমিশন বিদায় হয়েছে। সেই থেকে 5.5 মাস পর, 5.5 মাস হয়ে গেছে, দুদকে চেয়ারম্যান এবং কমিশনার ছিলেন না। অর্থাৎ দুদক কার্যত জাস্ট একটি নন ফাংশনাল এন্টিটিতে পরিণত হয়েছিল, যেটি কোনো কাজ করছে না। আছে, নাম আছে একটি প্রতিষ্ঠানের, বাট সেটির কোনো কাজ নেই। তো 5.5 মাস পর সরকারের বোধোদয় হয়েছে যে সেইখানে পদায়ন দরকার, এবং সেই সিদ্ধান্তে সরকার গত সোমবার রাতে দুদক চেয়ারম্যান এবং 2 জন কমিশনার নিয়োগ দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান হলেন, এক্সকিউজ মি, আপনারা হয়তো তার নামটি ইতিমধ্যে জেনে গিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি আপিল বিভাগের AKM আসাদুজ্জামান। তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর তার সঙ্গে 2 জন কমিশনার নিয়োগ পেয়েছেন। তারা হলেন যথাক্রমে জাহাঙ্গীর আলম খান এবং সাজ্জাদ হোসেন ভূঁইয়া। তো তাদের প্রতি শুভকামনা থাকলো, অভিনন্দন জানাই তাদেরকে। কিন্তু বিষয়টি এতটাই নির্ঝঞ্ঝাট হয়নি বা হচ্ছে না মনে হয়, কারণ ইতিমধ্যে বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। এই নিয়োগ প্রশ্নবিদ্ধ হয়েছে। কেন হয়েছে? কারণ সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে সংবিধানের নির্দিষ্ট একটি অনুচ্ছেদ এবং ধারার সঙ্গে এই নিয়োগ সাংঘর্ষিক। বিশেষভাবে চেয়ারম্যান পদটি, একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান বানানো হয়েছে, আর আমাদের বিদ্যমান সংবিধান, 72-এর সংবিধান সেইটির অনুমোদন দেয় না। তাহলে সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকর্তা, সংবিধান লাভার বিএনপি, সংবিধান লঙ্ঘন করে কি এই কাজটি করেছে? চলুন বিশ্লেষণ করা যাক আসলে কি ঘটেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে গণমাধ্যমের পক্ষ থেকে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক এবং সংবিধান বিশেষজ্ঞ রিদওয়ানুল হক প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। কথা বলে তিনি মতামত দিয়েছেন। তিনি আসলে একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন ইংরেজিতে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে। সেটি মঙ্গলবার গতকাল সেই পোস্ট দেওয়া হয়েছিল। তো সেই পোস্টের আলোকে প্রথম আলো তার সঙ্গে কথা বলে তিনি প্রথম আলোকে জানান যে হ্যাঁ, তিনি ঠিকই দিয়েছেন, সেই পোস্টটি তারই দেয়া, এবং তিনি সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। কারণ তিনি বলেছেন যে এটি একটি অসাংবিধানিক পদক্ষেপ, এবং কয়েক বছর আগে অনুরূপ এমন একটি নিয়োগের কথা তার জানা আছে, এবং স্পষ্টতই গণতন্ত্রের বিপরীত পথে রয়েছে এই সরকার। এটি তার মতামত, গণতন্ত্রের বিপরীত পথে রয়েছে বিএনপি সরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, অধ্যাপক রিদওয়ানুল হক যেই কথা বলছিলেন, যে অতীতের একটি নিয়োগের কথা তার মনে পড়ছে বা তার জানা আছে,
সেইটি কিন্তু বিএনপি সরকারের আগের আমলের কথাই তিনি বলেছেন। 2001 থেকে 6 যে বিএনপি জামায়াত জোট সরকারটি ছিল, সেই সময় কিন্তু বিএনপি সিমিলার একটি সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছে। একই রকম একটি নিয়োগ কিন্তু তারা তখনও দিয়েছিল, আর সেই নিয়োগটি ছিল হাইকোর্টের সাবেক বিচারপতি সুলতান হোসেন খানকে দুদক চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিল বিএনপি। আর সেইটি নিয়ে তখন কন্ট্রোভার্সি হয়েছিল, এমনকি একটি রিটও হয়েছিল উচ্চ আদালতে, অর্থাৎ সেই নিয়োগকে অবৈধ অসাংবিধানিক ঘোষণা করে যাতে ঘোষণা করা হয় সেরকম একটি রিট হয়েছিল। কিন্তু তখন বিএনপি সরকার ক্ষমতায় সেই রিটটি খারিজ হয়ে যায়, যদিও বৈধভাবে রিটটি করা হয়েছে এবং সত্যিকার অর্থেই সংবিধানের ধারার সঙ্গে অনুচ্ছেদের সঙ্গে এটি সাংঘর্ষিক। কিন্তু যেহেতু তখন রাজনৈতিক সরকার ক্ষমতায়, আমরা দেখেছি অতীতে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলই বিচার বিভাগকে ব্যবহার করেছে। তারা যখন সরকারে ছিল না তখন তারা বলেছে সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে, আর তারা যখন সরকারে ছিল তারা নিজেরাই ব্যবহার করেছে। সো বিএনপি তখন বিচার বিভাগকে ব্যবহার করেছে নিঃসন্দেহে, না হলে সেই রিট খারিজ হতে পারতো না। তখনই বিএনপির সেই নিয়োগ কিন্তু অবৈধ ঘোষিত হতে পারত, আদালত যদি যথাযথভাবে কাজ করতে পারত, কিন্তু কাজ করতে পারেনি। বিচারকেরা যথেষ্ট মেরুদণ্ড ধারণ করেননি, তাদের মেরুদণ্ড যথেষ্ট শক্ত ছিল না। যাই হোক, তো সেইটি নিয়ে বিতর্ক হয়েছে, আর যেহেতু রিট খারিজ হয়েছে তাই সেই নিয়োগটি টিকে গিয়েছিল। তো বিএনপি হয়তো ভাবছে যে একই কাজ আবার করা যায়, আগেও তো রিট টেকেনি, এবারও কেউ রিট করলে টেকাবো না, আমরা টিকতে দেব না। প্রিয় দর্শক শ্রোতা, বিচার বিভাগকে তারা বাধ্য করবে হয়তো রিট কেউ করলে সেটি খারিজ করে দিতে, না হলে একই ভুল তারা কি করে করলেন। যে এই বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছে, সেই বিতর্ককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা আবার একই পথে হাঁটলেন, সংবিধান লঙ্ঘন করে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুদক চেয়ারম্যান বানালেন। তো এবার আমরা দেখব সংবিধানের কোন অনুচ্ছেদ, কোন দফা বা কোন ধারা বলে এই অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুদকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়াটি অসাংবিধানিক কিংবা অবৈধ কিংবা বেআইনি হয়েছে। আচ্ছা, আমাদের সংবিধানের 99 অনুচ্ছেদের 1 দফায় বলা আছে, অস্থায়ী অতিরিক্ত বিচারক ছাড়া, অস্থায়ী বা অতিরিক্ত বিচারক ছাড়া সুপ্রিম কোর্টের বিচারকেরা অবসর বা অপসারণের পর আইন পেশায় নিয়োজিত হতে পারবেন না। আচ্ছা, এবং বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদ ছাড়া প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না। 99 অনুচ্ছেদের 1 দফা। এবার দেখব 99 অনুচ্ছেদের দফা 2। প্রিয় দর্শক শ্রোতা, সেখানে পরিষ্কারভাবে বলা আছে, 1 দফায় যা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি হাইকোর্ট বিভাগের বিচার পদে বহাল থাকলে উক্ত পদ হতে অবসর গ্রহণের পর তিনি আপিল বিভাগে ওকালতি করতে পারবেন। দফা 1-এ বলা হয়েছিল ওকালতিও করতে পারবেন না, শুধু বিচার বিভাগ কিংবা আধা বিচারিক কোনো পদে নিয়োগ পেতে পারবেন, এছাড়া ওকালতিও করতে পারবেন না, আর রাষ্ট্রের কোনো লাভজনক পদেও নিয়োগ লাভ করতে পারবেন না। দফা 1-এ বলা হয়েছিল। একই অনুচ্ছেদের দফা 2-তে বলা হলো, দফা 1-এ যাই বলা হোক না কেন, তারা অবসর নিলে আইন ব্যবসা করতে পারবেন, আইন ব্যবসা করতে পারবেন, কিন্তু রাষ্ট্রের অন্য কোনো লাভজনক পদে নিয়োগ পেতে পারবেন সে কথা কিন্তু বলা হয়নি। দফা 1-এ সেটি নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, এবার উপসংহার কি দাঁড়ালো? উপসংহার দাঁড়ালো এই, সংবিধান অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতিরা প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগ পেতে পারেন না। তাহলে নিঃসন্দেহে দুদক একটি বিচার বিভাগীয় কিংবা আধা বিচার বিভাগীয় সংস্থা নয়, দুদক একটি সংবিধিবদ্ধ সংস্থা। তাই সেই বিভাগে চেয়ারম্যান পদে নিয়োগ লাভ করা সুস্পষ্টভাবে সংবিধানের 99 অনুচ্ছেদের দফা 1 এবং 2-এর লঙ্ঘন। তার মানে সুস্পষ্টভাবে সরকার এখানে সংবিধান লঙ্ঘন করেছে। তো এই পরিস্থিতিতে সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকর্তা, দ্য ডিফেন্ডার অব দ্য কনস্টিটিউশন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কী ভাবনা, তিনি কি ভাবছেন, তার কাছে এই বিষয়টির কি জবাব আছে আমরা জানি না। কিন্তু 2য় দফা বিএনপি তাদের পছন্দের 72-এর সংবিধানকে দুমড়ে মুচড়ে দিল। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি কিন্তু পরিষ্কার। আচ্ছা, তো এখন এই বিচারপতিকে কেন, এই বিচারপতির সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিভাবে একটু পরিষ্কার করি বিষয়টি। 2003-এ তখন বিএনপি সরকার ক্ষমতায়, জোট সরকার। 2003-এর 27 আগস্ট হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন AKM আসাদুজ্জামান, যাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। 2003-এর 27 আগস্ট
হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আচ্ছা, 2005-এর 27 আগস্ট অর্থাৎ 2 বছর পর হাইকোর্টে স্থায়ী হন বিচারক হিসেবে, বিচারপতি হিসেবে। আচ্ছা, আর 2025-এর গত বছরের 25 মার্চ আপিল বিভাগের বিচারপতি হন তিনি। আর সেই পদ থেকে তিনি অবসরে যান 2026-এর 28 ফেব্রুয়ারি, গত 28 ফেব্রুয়ারি। তো বিএনপি সংশ্লিষ্টতা তার আছে, বিএনপি হয়তো তাকে নিরাপদ মনে করেছে, যেহেতু তার আগের প্রমোশন নিয়োগ সব কিছু বিএনপি আমলে হয়েছে। তো এটি হয়েছে, এটি শুধু বিএনপির দোষ না, আওয়ামী লীগ তো তাই করেছে। দুটো দল ক্রমান্বয়ে ঘুরে ফিরে বাই রোটেশন একই কাজ করেছে কম বেশি। বিএনপি হয়তো অন্যায়গুলো খুচরা রিটেল পর্যায়ে রেখেছে, আওয়ামী লীগ সেগুলোকে পাইকারি পর্যায়ে নিয়ে গেছে। তো বিএনপি এখন যা শুরু করেছে তাতে করে পাইকারি শব্দটি যথেষ্ট হবে না বিএনপির জন্য। যেভাবে সংবিধানের বাইরে গিয়ে নিয়মকানুনের তোয়াক্কা না করে দলীয়করণ শুরু করেছে, সেটি সুস্পষ্ট হয়ে উঠেছে ইতিমধ্যে। তাই ভবিষ্যতে আমাদের খুচরা পাইকারি এই শব্দগুলোর বাইরে আরও কোনো শব্দ হয়তো ব্যবহার করা লাগতে পারে। আচ্ছা, তো এই বিএনপি সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ পেলেন চেয়ারম্যান হিসেবে। এই জন্যই এত কন্ট্রোভার্সি বিষয়টি নিয়ে, এত প্রশ্ন, সব মহলে এটি নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, এখন সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার শরীফ ভূঁইয়া এই বিষয়ে কি বলেন? গণমাধ্যম আরও কয়েকজন আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার শরীফ ভূঁইয়া জানিয়েছেন বিষয়টি অসাংবিধানিক। সুস্পষ্টভাবে যেহেতু সংবিধানের অনুচ্ছেদ এবং দফার কথা বলা আছে, ধারার কথা, আমরা যে সংবিধান বিশেষজ্ঞ নই বা আমরা আইনাঙ্গনের কেউ না, আমরাও কিন্তু বিষয়টি ধরতে পারছি পরিষ্কারভাবে। সংবিধান আপনি পড়তে পারলেই আপনি বিষয়টি ধরতে পারবেন। সো কোনো বিশেষজ্ঞ মতামতের আসলে দরকার হয় না, কারণ সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ এবং ধারা সে কথা আপনাকে পরিষ্কার করে দিচ্ছে। আচ্ছা, টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তার মতামত নিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের মনে আছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইফতেখারুজ্জামান ছিলেন দুদক সংস্কার কমিটির প্রধান। সো তার মতামত নেওয়া হয়েছে। তিনিও বলেছেন সুস্পষ্টভাবে সরকারের এই সিদ্ধান্ত এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের সংঘাত ঘটাবে নিঃসন্দেহে, এটি তার আশঙ্কা। এবং তিনি বলেছেন এটি ঠিক হয়নি, এই নিয়োগ এটি তিনি সমর্থন করছেন না। তো সব বিচারে এই নিয়োগটি প্রশ্নবিদ্ধ হয়েছে, নতুন কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। আর বিএনপি পছন্দ করে কিনা জানি না, যে কোনো কিছুকে কন্ট্রোভার্সিয়াল করতে তাদের বোধহয় ভালো লাগে না, কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু করতে না পারলে। তাই তারা এই বিতর্কটি অনায়াসই এড়াতে পারত। একজন বিচারপতিকেই দুদকের চেয়ারম্যান বানাতে হবে এমন কোনো কথা নেই, দেশের যোগ্য সৎ নিরপেক্ষ লোকের কোনো অভাব নেই। বাট সেই লাইনে দলটি হাঁটেনি। কেন হাঁটেনি তারাই হয়তো বলতে পারবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে আরেকটি এপিসোডে।